অনুষ্ঠান ক্রাইম ওয়াচে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মাকসুদুল হাসান। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ, সাগর অতল। বিশ্বকবি রবি ঠাকুরের ভাষায় তিলে তিলে জমানো পানিকণার সাগরে তলানি না থাকলেও ৬১ বছরের পুরনো বাংলাদেশ জাতীয় সমবায় শিল্প সমিতির জমানো শত কোটি টাকার সম্পদ এখন একেবারেই তলানিতে এসে ঠেকেছে। সমিতির সম্পদ বলতে এখন আর কিছুই না থাকলেও আঙুল ফুলে কলা গাছ বনে গেছেন এর কর্তা ব্যক্তিরা। ধুকে ধুকে বন্ধ হয়ে গেছে বহু আঞ্চলিক সমিতি। সদস্যদের ঘাম ছড়ানো এই সম্পদ কাদের পকেট ভারী করেছে? কক্সবাজার, যশোর, নরসিংদী এবং ঢাকায় তারই অনুসন্ধান করেছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট শফিক শাহিন। ঢাকা থেকে নরসিংদীর দূরত্ব কতই বা হবে? দূরত্ব বেশি না হলেও তাঁতের জন্য এই এলাকার ঐতিহ্য শত বছরের। এই জেলার হাসনাবাদের আমিরগঞ্জের ফজলু মিয়া ও বাচ্চু মিয়া একজন তাঁত বোনার কাজ ছেড়ে দিয়েছেন বহু বছর আগে, আর অন্যজন এখনো ধরে রেখেছেন বাপদাদার পুরনো ব্যবসা। নিজের বাড়িতে বসানো তাঁতের বেশিরভাগই বন্ধ রেখেছেন ফজলু মিয়া, আর যা চালু রেখেছেন তাও চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। চলতে আছে 7টা 80। হ্যাঁ, আর বন্ধ বন্ধ আছে 13টা। বন্ধ হয়ে গেল কেন? তাতে পাওয়া যায় না, যে তৈরি করে শ্রমিক পাওয়া যায় না। আগে তাঁত আমরা যখন চালাইছি বেশি বেশি তখন চাইছিল 25-30টা মন, এখন হচ্ছে 12-13টা মন। তাদের চেয়েও করুণ দশা তাঁতের জন্য বিখ্যাত হাসনাবাদে প্রতিষ্ঠিত বহু বছরের পুরনো এই স্থাপনাটি। 146% উপর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটিও বিক্রি হয়ে গেছে বহু বছর আগে। এক সময়ের তত্ত্বাবধায়ক এখন পরিবার পরিজন নিয়ে থাকেন জরাজীর্ণ এই কারখানাতে। তাঁতিরা এখানে নাই, তাঁতিরা তো সব এখন পরিবর্তন, তাঁতি নাই, ওই সুতো নেয় না, ওই কাপড় বই নেয় না, তার এইভাবে থাকতো। এই বন্ধ অবস্থায় থাকতে 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 পরে সরকার বেচে ফেললো। সুতায় ভালো ব্যবসা হইতো, সাংঘাতিক ব্যবসা, আপনি কল্পনা করা পারবেন। সুতার মতো এত দামি ব্যবসা কোনো কিছু নয়, সোনা দানা কিছু নয় এর কাছে, এরকম ধরনের একটা সময় গেছে। ওই সময় টাকা পয়সা দিয়ে এরা করছে, সম্মতি করছে, তারা বিক্রি করে এই সুরেরা। একই অবস্থা যশোরের তাঁতি ও তাঁত ব্যবসায়ীদের ক্ষেত্রেও। তাঁতিদের এখন করুণ হাল হলেও একসময় এই ব্যবসায় যে জৌলুস ছিল তা তো সবারই জানা। তাদের ছিল সমবায় সমিতিও। তবে ব্যবসা যেমন দিনকে দিন রুগ্ন হয়ে পড়ছে, তেমনি সমবায় সমিতির সংখ্যাও 60টি থেকে কমে এখন এসে দাঁড়িয়েছে 27টিতে। সারা দেশের কেন্দ্রীয় সংগঠন মিলে 1954 সালে গঠিত হয় জাতীয় সমবায় শিল্প সমিতি। সাবেক প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদও একসময় এই সংগঠনের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে যার কেন্দ্রীয় কার্যালয় মতিঝিলে। এই সংগঠনের জন্য স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার মিরপুরের চিড়িয়াখানা রোডে 75% এবং নারায়ণগঞ্জের গোদনাইলে 85 বিঘা জমি বরাদ্দ দেন। দুটি জায়গাতেই একসময় কারখানা ছিল, যেখানে শত শত শ্রমিক কাজ করতেন। তবে এই সমিতির দুঃখের তিমির শুরু হয় 1995 সালে। গোদনাইলের 85 বিঘা জমি বিক্রি করে দেওয়া হয় মাত্র 1,09,00,000 টাকায়। 85 বিঘা জায়গা, 85 বিঘা জায়গা 1,05,00,000 টাকা বিক্রি করছে। এখন এটার দাম আছে 1,000 কোটি টাকা। গোদনাইলের জমি বিক্রির পর 1,09,00,000 টাকা বিক্রির থেকে 57 লক্ষ টাকা কর্মচারীদের বেতন, এই বকেয়া পাওনা টাওনা তারা শোধ করে, তারা ভাউচার টাউচার দিয়ে তারা আত্মসাৎ করছে। আর 50 লক্ষ টাকা তারা এফডিআর করছে। সেই এফডিআরটাই ভেঙে তারা কক্সবাজারের রেস্ট হাউস নিয়েছে। মানে আসলে টোটালটাই শুভঙ্করের ফাঁকি। এই সমিতির এফডিআর এর 1,05,00,000 টাকা সংগঠনের সাবেক একজন পরিচালক মেরে দিয়েছেন বলে অভিযোগ করেন সমবায়ীরা। নিবন্ধক মহোদয় নির্দেশ দিলেন যে
1,05,00,000 টাকা সমিতির তহবিলে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো। ওই কোঅপারেটিভ ব্যাংকের এনাজুর রহমান চৌধুরী সহ সবাইকে বলল। ও আবার এটা নিয়ে আপিল করলো, কিন্তু এই মামলাগুলি তো চালাবে পরবর্তী কমিটি। এইটা যদি কন্টিনিউ থাকে তাহলে না টাকাটা উদ্ধার হবে। পরবর্তী কমিটির সভাপতি আর এইটা কন্টিনিউ করে নাই কারণ তার সাথে তো তাদের একটা সম্পর্ক আছে, সমস্ত কিছুর বন্টন তো তাদের সাথে হয়। এ ব্যাপারে ক্রাইম ওয়াচ টিম যোগাযোগ করে সাবেক পরিচালক এনাজুর রহমান চৌধুরীর সাথে। এনাজুর ভাই, আমি ওই যে একটু আপনার ইন্টারভিউ লাগবে আমার কিছু বিষয়ে, আমি কোথায় কখন আসবো? কালকে আসেন। বর্তমানে আমাদের চেয়ারম্যান হলো সাধনা দাশগুপ্ত, আমার জয়েন্ট কনভেনার। জি জি, আসেন, ওনারা পাওয়া দেবো, আপনার সঠিক জবাব দেবো না। পরে কয়েকবার সময় দিয়েও আর সাক্ষাৎকার দেননি এনাজুর রহমান চৌধুরী। তবে শুধু এই সংগঠনের টাকা আত্মসাৎই নয়, নারায়ণগঞ্জ কোঅপারেটিভ ক্রেডিট লিমিটেডের পরিচালক হিসেবেও গ্রাহকদের কয়েক কোটি টাকার স্বর্ণালংকার হাতিয়ে নেয়ার অভিযোগও আছে এনাজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে। গ্রাহকদের চাপের কারণে গেল 3 বছর হলো কোঅপারেটিভটি বন্ধ রয়েছে। তো অনেক সময় মহিলারা কান্নাকাটি করে যে আমার স্মৃতি, আমার বিয়ার স্মৃতি বা আমার শাশুড়ির স্মৃতি আমি এনে বন্ধক রেখা টাকা নিয়েছিলাম, তাই আমার সর্বোচ্চ ক্ষয় হয়ে গেছে গা। গোল্ড দিছে, টাকা দিছে, একটা ফেরত পায় নাই, ওনারা অনেক কান্নাকাটি করছে। গ্রাহকদের স্বর্ণ আত্মসাতের ঘটনায় নারায়ণগঞ্জ কোঅপারেটিভ ক্রেডিট লিমিটেডের চেয়ারম্যান খবির আহমেদ বাদী হয়ে এনাজুর রহমান চৌধুরী সহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় ওই জায়গার যে ইনচার্জ এনাজুর রহমান সাহেব, সেক্রেটারি নির্বাহী কর্মকর্তা, কেশিয়ার, তারপরে অ্যাকাউন্টেন্ট, কেশিয়ার 3 জন, উনকার স্টাফ আছে যারা গোল নিয়ে বাইরে রাখছে। তুগলকি কাণ্ড ঘটেছে মিরপুর চিড়িয়াখানা রোডে অবস্থিত জাতীয় সমবায় শিল্প সমিতির 75% জমির উপর বহুতল ভবন নির্মাণে ডেভেলপার কোম্পানির সাথে অসম চুক্তিতেও। 2000 সালে মল্লিক হাউজিং প্রাইভেট লিমিটেডের সাথে জাতীয় সমবায় শিল্প সমিতির চেয়ারম্যান সাধনা দাস গুপ্তা এবং পরিচালক এনাজুর রহমান চৌধুরী সমিতির পক্ষে মাত্র 16 ভাগ এবং ডেভেলপার কোম্পানিকে 84 ভাগ দিয়ে চুক্তি করেন। 1684 রেশিওতে পৃথিবীর কোথাও আছে দেখি এইভাবে সম্পত্তি দেওয়ার নিয়ম? ওই 84% মধ্যেও 2-1 ডিরেক্টর এবং চেয়ারম্যানের অলিখিত একটা শেয়ার বিদ্যমান আছে। এখন তারা কারা? তারা হচ্ছে, একজন হচ্ছে এনাজুর রহমান চৌধুরী, সাধনা দাস গুপ্তা, আমিনুল ইসলাম, আমিনুল হক, এরাই মূলত এর একটা শেয়ার ওইখান থেকে তারা পায়, আর সমিতির নামে 16। কি বলছেন সাধনা দাস গুপ্তা? আর মল্লিক হাউজিং এর ব্যবস্থাপনা পরিচালকের কাছেই বা এর ব্যাখ্যা কি? এই মিরপুরের জন্য আমার জীবন বাজি রাখছে। 84% আর 16% এটাকে কি রক্ষা বলে? এটা রক্ষা না, এটা কেমনে? আপনি এটা তো আপনি 99 সালের কথা তো দাদা আজকে ধরতে পারবেন না। আজকে তো অনেক পাচ্ছেন, এই দিন তো আপনার জায়গায় বেহালাত হয়ে গেছে। আপনার একটা জমি আছে, আমি আপনার কাছে যাব, আপনি বলবেন ভাই আমার জমি এত ভালো, এটা তো 60-40 হবে, অর্থাৎ ডেভেলপার পাবে 40, আমি পাবো 60। আবার কোথাও 50-50, এটা তো বার্গেনিং এর ব্যাপার। আপনার সাথে কত ভাগে চুক্তিটা হলো? আমার সাথে চুক্তি হয়েছে 86, 84 আর 16। এটা কি সমতার মধ্যে পড়ে বা এটা স্বাভাবিক কিনা এই চুক্তিটা? কারণ আপনার যদি জমি হয়, আপনি যদি আমাকে দেন। শুধু তাই নয়, কক্সবাজারের সমিতির রেস্ট হাউস কেনার নামে বড় দাগের দুর্নীতির অভিযোগও সাধনা দাস গুপ্তার বিরুদ্ধে। তবে তাও উড়িয়ে দেন সাধনা দাস গুপ্তা। 2 ভাবে ভাগ করলো, যে 15 লাখ টাকা দেখালো জমির দাম, আর ফ্লোর তৈরি করা বোধ নিল 35 লাখ। কিন্তু আসলে ওই সময় ঢাকাতে তো এত টাকা ফ্ল্যাট ছিল না, ঢাকাতেই তো 15 লাখ টাকা পাওয়া যেত। কক্সবাজারে তো সর্বসাকুল্যে 15 লাখ টাকার হওয়ার কথা না, এখানে 35 লক্ষ টাকা তারা করছে, দুর্নীতি করছে। কক্সবাজারে 50 লক্ষ টাকায় 15 লক্ষ টাকা দিয়ে ফ্লোর কেনা হয়েছে, এটা রেজিস্ট্রেশন। আর 35 লক্ষ টাকা দেখানো হয়েছে, ওইখানে আমাদের একটা হোটেল আছে, দেখানো হয়েছে যে খরচপাতি হয়েছে, এই চেয়ার টেবিল খাট পালঙ্ক ইত্যাদি ইত্যাদি দেখায় 35 লক্ষ টাকার মধ্যে মনে করেন 1,05,000 টাকা খরচ হয়েছে, 30 লক্ষ টাকা তারা আত্মসাৎ করেছে। আজকে আমার ওই 50 লক্ষ টাকার জায়গা 3 কোটি টাকা বিক্রি করুন, 3 কোটি টাকা আমি সমিতিরে লাভবান করে দিচ্ছি, বুক ফুলাইয়া বলতে পারবো।
সাধনা চোর না। সমবায়ীদের অর্থ হাতিয়ে নিয়ে সাধনা ঢাকায় ও কক্সবাজারে সম্পদ গড়েছেন এমন অভিযোগও আসে ক্রাইম ওয়াচ টিমের কাছে। ঢাকায় 2টা ফ্ল্যাট কিনছে, একটা 1150 আর একটা 820 না কত স্কোয়ার ফিট, আর 2 ছেলের নামে 2টা কিনছে, আর কিচ্ছু ছিল না। কোথায় কোথায়? দয়াগঞ্জ, লক্ষ্মী বিল্ডার্স, ওর নাম হলো লক্ষ্মী বিল্ডার্স। সে অনুযায়ী আমরা যাই পুরনো ঢাকার করাতিটোলার 22 নম্বর প্লটের লক্ষ্মী বিল্ডার্সে। এই বহুতল ভবনের 5ম তলায় সাধনা দাসের ছেলে বাবলা দাসের 1250 স্কোয়ার ফিটের ফ্ল্যাট আছে বলে জানান ভবনের তত্ত্বাবধায়ক এবং জমির মালিকের ছেলে সাধনা দাসও মাঝে মধ্যে এখানে থাকেন। বাবলা দাস যেটাতে থাকে ওইটাতে থাকি না, তবে শুধু এই ভবনেই নয়, ঢাকায় কোথাও তাদের কোনো ফ্ল্যাট নেই বলে দাবি করলেন সাধনা ও তার ছেলে বাবলা দাস। আমার ফ্ল্যাট আছে কিনা বিনয়ের সাথে আপনার কাছে আমার একটা অনুরোধ, সব জায়গা ঘুরে দেখেন। আমি কিনিলেও তো আপনি কিছু করতে পারবেন না, ঠিক আছে না? এটা আমি শফিক এখনো রিক্সায় 5 তলায় যে করাতিটোলা 1250 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা না, এটা আমার নাম 1250। ওটা কার না? ওটা কার না? না, এটা তো খান নামে তো আমি জানি না, কিন্তু আমার নামে তো কোনো ফ্ল্যাট নেই। আপনি ওখানে থাকেন না? না। কই থাকেন? কই থাকেন? আমি থাকিল আপনার বাংলা মোটরের এখানে। কথায় আছে সর্ষের ভেতরে নাকি ভূত থাকে। ক্রাইম ওয়াচ টিম এই প্রবাদের সত্যতা খুঁজে পেয়েছে সমবায় অধিদপ্তরে। জাতীয় সমবায় শিল্প সমিতির কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূরে থাক, উল্টো তাদের রক্ষা করতেই বাকযুদ্ধে নেমেছেন অধিদপ্তরের কর্মকর্তারাই। জানাবো সে কথাও, তবে তার আগে নিতে হচ্ছে একটি বিরতি। ফিরছি একটু পর, ততক্ষণ ক্রাইম ওয়াচের সাথেই থাকুন। আমার ওয়াইফ যখন আমাকে বলল ফেমাস আয়ুর্বেদিক চিকিৎসালয়ের কথা, দুজনেই সেখানে গেলাম এবং ডাক্তারদের পরামর্শ অনুযায়ী আমাদের বিবাহিত জীবন খুব সুখী। ফেমাস আয়ুর্বেদিক ঔষধালয় ডাক্তারবাবুর পরামর্শ নিলাম, এখন আমি খুব ভালো আছি। আমি বিভিন্ন শারীরিক সমস্যায় জর্জরিত ছিলাম এবং তাদের ঔষধ সেবন করে সম্পূর্ণ মুক্ত। ফেমাস আয়ুর্বেদিক ঔষধালয়ে চিকিৎসা সেবা নিয়ে আজকাল বহু ভুয়া প্রতিষ্ঠান ফেমাস আয়ুর্বেদিক ঔষধালয়ের নাম ব্যবহার করে রোগীদের প্রতারিত করছেন। তাই স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে ফোন করে কনফার্ম হয়ে নিন এটি ফেমাস আয়ুর্বেদিক ঔষধালয় কিনা। দর্শক, আরো একবার আপনাদের স্বাগত জানাচ্ছি ক্রাইম ওয়াচে। সমবায়ীরা অভিযোগ করছেন তাদের ঘাম ঝরানো সম্পদ যারা তছরূপ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো দুর্নীতিবাজদেরকেই রক্ষা করছে সমবায় অধিদপ্তরের কর্মকর্তারা। এই অভিযোগের সত্যতা খুঁজতে ক্রাইম ওয়াচ টিম যায় আগারগাঁওয়ে সমবায় অধিদপ্তরে। চিত্র কি, চলুন দেখে আসি। অমিয় চট্টোপাধ্যায়, জয়নাল আবদিন, তারপরে সাইদুজ্জামান, নাইমুর রহমান, মমিন তালুকদার কি ওর নাম, মমিন, এটা প্রত্যেক বাবলা দাস ছেলে। সাধনা দাসের খুঁটির জোরটা হচ্ছে সমবায় অধিদপ্তরের কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তা। এদের অভিযোগের সূত্র ধরে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত সমবায় অধিদপ্তরে ক্রাইম ওয়াচ টিম। প্রথমে আমাদের লক্ষ্য প্রতিষ্ঠানের নিবন্ধক ও মহাপরিচালক। ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি মহাপরিচালক মফিজুল ইসলাম। ক্যামেরাম্যানকে বের করে দিলেন রুম থেকে। না আমরা এখন কিছু করছি না তো। না ঠিক আছে, আমরা কোনো কিছু করব না এখন। বাধ্য হয়েই আমাদেরকে ভিন্ন পন্থা অবলম্বন করতে হলো। আমরা বোঝার চেষ্টা করলাম সাধনা দাসের খুঁটির জোর কোথায়। আপনি সেটাই বলবেন, আপনাকে তো একেবারে সত্য মিথ্যা বলতে বলা হয়নি। আপনি যেটা মনে হয় সেটাই একটু ওনারা আসছে বলেন, আপনি আমি তো বলতেছি কোনো প্রবলেম নেই। যা সত্য ওনারা যেহেতু রিপোর্টিং করবে, আপনারা তো উজ্জ্বল কাগজপত্র তাদেরকে দিয়েছে। আমরা গেলাম সর্দার জয়নাল আবেদিনের কাছে। কি বলেন তিনি? আপনারা আবার ফার্দার তদন্ত করিয়ে সেটাকে জায়েজ করবার চেষ্টা করছেন যে সাধনা দাস গুপ্তা সমবায়।
এটা তো সাধনা দাশগুপ্ত তো এখানে যদি সে সমবায়ী না হয় সে বাদ চলে যাবে, যদি সমবায়ী হয় সমবায়ী করবে। এখানে তো জোর করে তাকে বাদ দেওয়া বা জোর করে তাকে রাখার কোনো ইয়া নেই। সাধনার পক্ষ নিয়ে তার আগে দায়িত্ব পালন করা কর্মকর্তার বিরুদ্ধে বিষোদাগার করতেও পিছপা হলেন না জয়নাল। এই খন্দকার মিজানুর রহমান সাহেব, আমি বলে দিই আপনাকে, এখানে কিন্তু পলিটিক্যাল একটা ব্যাপার আছে। এই খন্দকার মিজানুর রহমান সাহেব যখন রেজিস্ট্রার, উনি এই সাধনা দাশগুপ্তকে সরেয়া ওনার ভাগ্নি জামাই এই কি বলে মকবুল হোসেন সর্দারকে এই সমিতিতে আনছে। শুধু কি তাই, সাধনার দুর্নীতির বিষয়ে সঠিক তদন্ত হয়নি বলেও দাবি করলেন এই কর্মকর্তা। আব্দুল আজিজ তালুকদারের ঘটনা এটা, এই তথ্যটাই ভুল। কেন ভুল? কেন? অসত্য তথ্যের উপর করা হয়েছে। এটা যথেষ্ট। এই আব্দুল আজিজ তালুকদার যুগ্ম নিবন্ধক অডিট ও আইন। হ্যাঁ, এটা যদি আপনি রেজিস্টারের সামনে এটা নিয়ে যান, রেজিস্টারের সামনে এটা যে ভুল তথ্য, এটা যে ভুল তথ্য কেমন সেটাও তদন্ত করে ফাইন্ড আউট করা হয়েছে। এই তদন্ত এটার উপরই তদন্ত করা হয়েছে, তদন্ত করে দেখা হয়েছে আব্দুল আজিজ তালুকদার তথ্যটা ভুল। অ্যাডিশনাল রেজিস্ট্রার জয়নাল আবেদিন আছে, সর্দার জয়নাল আবেদিন, উনি সমিতি সমূহ, তার থেকে আইনের মতামতটা নেন না বলে উনি যে নির্বাচিত হলো। আইনের অডিট ডিপার্টমেন্ট দিবেন। আইনের আজিজ তালুকদার তো মুখগুল্লার ঘুষ খাই আমার কাছে 2 লাখ টাকা চাইছিল, আমি 20,000 টাকা দিয়েছি। আমি 20,000 টাকা আমার থেকে নেওয়ার পরও আজকে আমার বিরুদ্ধে লাগছে ওর থেকে টাকা খাইয়ে দোকানটা বুঝে দেওয়ার জন্য, এগুলো করার জন্য। এখানে আজিজ তালুকদার আছে বিদায়ী তো এগুলো হচ্ছে, আজিজ তালুকদারই তো এগুলো করতেছে। এগুলো তো সমবায় সমিতি শুধু আমার ল্যাংটা করতেছে না, আমি তো মনে করি রেজিস্টার করে ল্যাংটা করতেছে। তার এই অভিযোগের ভিত্তিতে আমরা যাই আব্দুল আজিজ তালুকদারের কাছে। কি বলছেন তিনি? আমি নিবন্ধকের অনুমতি ছাড়া এটা ভালো করে নিশ্চয়ই আমার ব্যক্তিগত ক্ষতি আপনারা করবেন, আপনারা করবেন, আমরা সহযোগিতা করব। তবে আশার কথা এই যে ইতোপূর্বে যেসব অভিযোগ তদন্ত করা হয়েছে সেসব বিষয়ে জানতে সাধনা দাশগুপ্তাকে কারণ দর্শানোর চিঠি দিচ্ছে সমবায় অধিদপ্তর। এমন কোনো মাস নাই, এমন কোনো ইয়া নেই যে ওইটা অভিযোগ নাই। হয় অভিযোগ পাল্টা অভিযোগ, এই বলে হে সত্য, হে বলে এই মিথ্যা, এই বলে এই সিন্ডিকেট, এই বলে এইটাই। সমিতি তো অনেক কিছুই নাই। সমিতি যদি আয় না থাকে, সেই সমিতি থাকেনি, বুঝেন না, কোনো ইনকামই নেই। ইনকাম দেওয়ারাই ভাগ বাটারা করে খাওয়া দাওয়া শেষ। এই সমিতিটা আমি রক্ষা করছি, কিচ্ছু থাকতো না এতদিন, এটার কোনো বালিও থাকতো না। আমি সাধনা দাশগুপ্ত বুক খুলে বলতে পারবো আমি এটা রক্ষা করছি। সাধনা সিন্ডিকেটের দুর্নীতি আমলে নিয়েছে দুর্নীতি দমন কমিশনও। যারা নাকি এই সমস্ত অপকর্মের সাথে জড়িত তাদের প্রত্যেককে পেনশন সমস্ত বন্ধ করে দেওয়া, এই টাকার ক্ষতিপূরণ দিতে হবে ওদের। এখন আমাদের চাওয়াটা যে উপযুক্ত বিচার চাচ্ছি, যে যারা আত্মসাৎ করেছে, টাকা পয়সা জমি জমা ধন সম্পদ আত্মসাৎ করেছে, তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিয়ে আর সমবায়ের টাকা সমবায়কে ফেরত দিই। তিলে তিলে জমানো কষ্টের ধন যারা নিঃশেষ করে দিচ্ছে, এতক্ষণ তাদের চেহারাগুলো দেখছিলেন। বিনা অপরাধে 23 বছর জেল খাটা সিলেটের ফজলু মিয়ার কথা স্মরণ করিয়ে দিতে চায় এবার। জেল থেকে ছাড়া পাওয়ার আনন্দের সাথে আরেকটি আনন্দ যোগ হয়েছে ফজলুর জীবনে। কি সেই খুশির খবর? দর্শক, আরেকটি বিরতি নিয়ে তুলে ধরা হবে সেই কথা, আমাদের সঙ্গেই থাকুন। আমার ওয়াইফ যখন আমাকে বলল ফেমাস আয়ুর্বেদিক চিকিৎসালয়ের কথা, দুজনেই সেখানে গেলাম এবং ডাক্তারদের পরামর্শ অনুযায়ী আমাদের বিবাহিত জীবন খুব সুখী। ফেমাস আয়ুর্বেদিক ঔষধালয় ডাক্তারবাবুর পরামর্শ নিলাম, এখন আমি খুব ভালো আছি। আমি বিভিন্ন শারীরিক সমস্যায় জর্জরিত ছিলাম এবং তাদের ঔষধ সেবন করে সম্পূর্ণ মুক্ত। ফেমাস আয়ুর্বেদিক ঔষধালয়ে চিকিৎসা সেবা নিয়ে আজকাল বহু ভুয়া প্রতিষ্ঠান ফেমাস আয়ুর্বেদিক ঔষধালয়ের নাম ব্যবহার করে রোগীদের প্রতারিত করছেন। তাই স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে ফোন করে কনফার্ম হয়ে নিন এটি ফেমাস আয়ুর্বেদিক ঔষধালয় কিনা। দর্শক, আরো একবার আপনাদের স্বাগত জানাচ্ছি ক্রাইম ওয়াচে। সন্দেহভাজন আসামি হিসেবে 23 বছর কারাভোগ করেন নিরপরাধ ফজলু মিয়া। ক্রাইম ওয়াচে আমরা তুলে ধরেছিলাম তার জীবনের করুণ চিত্র। তার পরের দিনই ছাড়া পেয়েছিলেন ফজলু মিয়া। শুধু তাই নয়, ক্রাইম ওয়াচে তাকে দেখে দীর্ঘ 25 বছর পর হারানো সন্তানকে ফিরে পান জামালপুরের অশীতিপর বৃদ্ধা মা মজিরন বেওয়া।
এটি সিনেমার কোনো দৃশ্য নয়, এই দৃশ্য হারিয়ে যাওয়া মায়ের কোলে সন্তান ফিরে পাওয়ার আর মায়ের কাছ থেকে দূরে থাকা সন্তানের। বিনা অপরাধে 23 বছর কারাভোগের পর মাকে ফিরে পেলেন সিলেটের ফজলু মিয়া। বাক ও দৃষ্টি প্রতিবন্ধী ফজলু মিয়ার মা মজিরন বেওয়া ছেলেকে কাছে পেলেও দেখতে পারলেন না তার সন্তানের এখন কি হাল। কথাও বলতে পারলেন না তিনি, শুধু হাত দিয়ে ছুঁয়ে দেখলেন প্রিয় সন্তানকে। আবেগে কথা বলতে পারেননি ফজলু মিয়াও। মা ভাইয়ের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। 70-এর দশকে জামালপুরের বাড়ি থেকে নিখোঁজ হন ফজলু। সিলেটের তেতলি ইউনিয়নের নিঃসন্তান সৈয়দ গোলাম মাওলা ফজলুকে লালন পালন করতে থাকেন। মাঝে দু একবার বাড়ির সাথে যোগাযোগ হয় ফজলুর। 1993 সালে কারাগারে যাওয়ার পর আর কোনো খবর পায়নি তার পরিবার। কোনো অপরাধ না করেও কারাগারের অন্ধকারে ফজলুর জীবন থেকে চলে গেছে 23টি বছর। 13ই অক্টোবর ফজলুকে নিয়ে ক্রাইম ওয়াচ প্রচারের পর 15ই অক্টোবর সিলেট কারাগার থেকে মুক্তি পান ফজলু মিয়া। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর জামালপুর জেলা প্রশাসনের মাধ্যমে ফজলুর সাথে যোগাযোগ করেন তার মা মজিরন বেওয়া। মুক্তির আনন্দের সাথে সাথে ফজলুর জীবনে যোগ হয় মাকে পাওয়ার আনন্দ। মনে করি হয়তো ফজলু বেঁচে থাকতো তাহলে আমাদের বাড়িতে আসতো, বোধহয় বেঁচে নেই, হয়তো মারা গেছে। তো এই বিগত 13, 14, 15 তারিখের পত্রপত্রিকায় আমার টিভিতে যে টক শো দেওয়া হয়েছে, এটা আমরা দেখা ওর ছবি দেখা তখন আমার বললো যে এটাই ফজলু, এটাই আমাদের ভাগ্নে। 1993 সালের 11 জুলাই সিলেট আদালত পাড়া থেকে ফজলুকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশ। তারপর পাগল আইনে তার বিরুদ্ধে প্রতিবেদন দেয়া হয়। সুস্থ বলে ফজলুকে 13 বছর আগে আদালত ছেড়ে দেওয়ার নির্দেশ দিলেও অভিভাবক না থাকায় ছাড়া পাননি ফজলু। জিম্মাদার হন ফজলুর বন্ধু কামাল। ওনার মা আপনারা দেখছেন, ওনার চৌকে দেখতে পারে না, কিন্তু মার যে অন্তর্চক্ষুর যে অনুভূতি আপনারা তো নিজ চোখে দেখলেন। আমি সত্যিকার আমি যে আমার জীবনে একটা পুণ্যের কাজ করতে পেরেছি, ফজলুরে তার মা বাবার কাছে পৌঁছে দিতে পেরেছি। আমি আমার এলাকাবাসীর পক্ষ থেকে, আমার ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাই। দর্শক, শুধুমাত্র সম্পত্তি থেকে দূরে রাখার জন্য ষড়যন্ত্রকারীরা একজন অসহায় মানুষকে কতটা শারীরিক এবং মানসিক নির্যাতন চালাতে পারে তার জ্বলন্ত উদাহরণ ফজলু মিয়া। জীবন থেকে যেমন চলে গেছে 23টি বছর, তেমনি মায়ের ভালোবাসা থেকেও বঞ্চিত থেকেছেন তিনি। অথচ যারা তার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার করেছিল তারা ছিলেন বহাল তবিয়তে। অপরাধ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার পরও রয়ে গেছেন ধরা ছোঁয়ার বাইরে। মায়ের কোলে ফিরে যাওয়ার পর এখন একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে স্বজনদের মনে, অপরাধীরা কি আইনের বাইরেই থেকে যাবে? দর্শক, সমাজের দুষ্ট চক্রের লোভ লালসা আর কোট চালে যেমন অন্যেরা ভোগে, তেমনি কারো কারো জীবনও থাকে হুমকির মধ্যে। অপরাধীদের মুখোশ খোলার পাশাপাশি ভুক্তভোগী মানুষের কথা তুলে ধরে ক্রাইম ওয়াচ টিম। আপনারাও আমাদের তথ্য দিন, পরিচয় গোপন রেখে আপনার দেয়া তথ্যের ভিত্তিতে কাজ করতে চাই আমরা। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা প্রযোজক ক্রাইম ওয়াচ, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল করতে পারেন crimewatch@ntvbd.com এই ঠিকানায়। আর পুনরায় অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন www.ntvbd.com। ফেসবুকেও আমাদের পাবেন facebook.com/crimewatchntv। এবার বিদায় নেবার পালা। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। অপরাধ ও তার শেষ পরিণতি জানতে দেখুন ক্রাইম ওয়াচ।
আপনারা